হুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মজার একটা গ্রামার নিয়ে আলোচনা করব, যেটা হলো টেক কোশ্চেন। টেক কোশ্চেনটা নবম দশম শ্রেণীতে আছে এবং চাকরির পরীক্ষাও টেক কোশ্চেনটা আছে। দেখতে থাকুন আজকের ক্লাসটা। টেক কোশ্চেনের নাম হলো আসলে টেইল কোশ্চেন। আপনারা জানেন টেইল হলো তো লেস মানে লেস লাগানো। আসলে লেসটা কোথায় লাগায়, কিভাবে লাগায় সেটা দেখেন। আর এই টেক কোশ্চেন করতে হলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আপনাকে অক্সিলারিটা লাগবে। অক্সিলারিটা ছাড়া টেক কোশ্চেনটা মোটেই করতে পারবেন না। আর যেহেতু নবম দশমের শ্রেণীর জন্য ক্লাসটা, তো এটা 6-7-এর জন্য নয়, তারা অবশ্যই অক্সিলারি ভার্বগুলো জানেন। আর যদি না জেনে থাকেন, আমার অক্সিলারি ক্লাসগুলো, অক্সিলারির প্রথম পর্বের ক্লাসটা দেখে নেবেন। ওখানে বিস্তারিত আছে, অক্সিলারি ভার্বের ক্লাসটা ওখানে বিস্তারিত আছে। এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে অক্সিলারি ভার্বের তালিকাটা দিয়ে দেব কন্ট্রাক্টিভ ফর্মটা সহকারে। তো আমি একটু দেখাই দিচ্ছি কীভাবে আপনি কন্ট্রাক্টিভ ফর্মটা লিখবেন। দেখেন, আমি কিন্তু এখানে 4টা অক্সিলারি ভার্বের নেগেটিভ কন্ট্রাক্টিভ ফর্মটা লিখেছি। তো আর বাকিগুলো আপনি পারবেন যদি অক্সিলারি জেনে থাকেন। দেখুন তো, ইজ নটের সংক্ষিপ্ত কন্ট্রাকশন ফর্মটা লিখবেন। প্রথমে ইজ লিখবেন, তারপরে এন কন্ট্রাকশন কি দেবেন, টি দেবেন। এই হয়ে গেল ইজ নটের সংক্ষিপ্ত রূপটা হয়ে গেল। ওয়াজ এরকম লিখবেন, ওয়াজ নট, এটা সংক্ষিপ্ত ফর্ম হয়ে যাবে। প্রথমে ওয়াজ লিখবেন, এইটা হয়ে গেল। তবে সবগুলোই কিন্তু এরকম হয়ে যাবে, কিন্তু হবে না এই উপরের 4টা। আশা করি বুঝতে পেরেছেন। যেমন যদি ডিড বলি, ডিড নট, এটা হয়ে যাবে। প্রথমে ডিড লিখবেন, এন দিবেন, কন্ট্রাকশন টি দিবেন, হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। তবে যেগুলো হয় না সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখেন, এম নটের সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে এইন্ট বা আরেন্ট। তো আপনি চাইলেই অ্যামেন্ড করতে পারবেন না। সেরকম শ্যাল নট, আপনি যদি এরকম বলেন যে স্যার দেখাই দিচ্ছে এরকম শ্যাল নট, হ্যাঁ, আপনি যদি বলেন শ্যাল লেখা, ঠিক আছে, শ্যাল এন দিয়ে টি দিলে হবে না, মোটেই হবে না। শ্যাল নট হয়ে যাবে শ্যান্ট। হ্যাঁ, এই 4টে একটু নিয়মের ব্যতিক্রম, এই নিয়মটা মানে না যেটা আমি দিলাম। আর উইল নট হয়ে যাবে অন্ট, ক্যান নট হয়ে যাবে ক্যান্ট। আশা করি বুঝতে পেরেছেন। আর বাকিগুলো সাধারণ নিয়মই আপনি করবেন। আর এই টেক কোশ্চেন 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ টেক কোশ্চেন। অ্যাফার্মেটিভ টেক কোশ্চেন এটা কীরকম হবে? সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে আপনাকে করতে হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তা করতে হবে অ্যাফার্মেটিভ। দেখুন, আর এটা সেন্টেন্সটা থাকে এরকম, সেন্টেন্স কমা, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। আপনাকে এখানে সেন্টেন্সটার বেচিকে এখানে আপনার ট্যাগটা বসাতে হবে। আমি বলছি ট্যাগ কোশ্চেনের বলছি টেইল কোশ্চেন, মানে লেস লাগানো কোশ্চেন। আসলে লেসটা কীভাবে লাগাবো, কোথায় লাগাবো, মাথায় লাগাবো না পাছায় লাগাবো, সেটা আপনি দেখাই দিব। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাস করার সময় অনেক সময় আনন্দ বিনোদনের সাথে ক্লাসটা করি, আপনারা আবার মাইন্ড করবেন না। দেখুন, আর নেগেটিভ যেইগুলো পেয়ে থাকবেন আপনারা, নট ছাড়াও অনেক ধরনের ওয়ার্ড পাবেন, সেটা নেগেটিভ। যেমন নো, নান, নট, ফিউ, নেভার, লিটল, নাথিং, হ্যাঁ, নাইদার, হার্ডলি, সেলডাম, ব্রারলি, স্কার্সলি। দেখেন, এই যে ব্রারলি, স্কার্সলি, এগুলো নেগেটিভ শব্দ। কিছু আছে নেগেটিভ, কিছু আছে সেমি নেগেটিভ। হ্যাঁ, তো আসলে সেমি নেগেটিভ কেন বললাম দেখুন তো, এই যে ফিউ এবং লিটল, এর আগে আবার বলছি, ফিউ এবং লিটল এর আগে যদি এই এবং দা পেয়ে থাকেন তাহলে তখন আর এটা নেগেটিভ থাকবে না। দেখুন তো, আমি আগে
আপনাকে একটু বুঝাই দিচ্ছি যে আসলে কীভাবে করতে হবে। দেখুন, যদি কোনো জায়গায় ফিউ পেয়ে থাকেন তা সেটা নেগেটিভ, একবার পুরোপুরি নেগেটিভ না। যদি এই ফিউ এবং লিটল এর আগে এ অথবা দা যদি পেয়ে থাকেন তাহলে সেটা নেগেটিভ হবে না, সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ, পজিটিভ হয়ে যাবে। তো কীরকম দেখেন, ফিউ এবং লিটল শব্দের আসলে অর্থ কী দেখেন। আমি বললাম যে বন্ধু, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। এ কথার অর্থ বলে এরকম না যে আমার বন্ধু নাই বললেই চলে। এ কথার অর্থ যে বন্ধু নাই বললেই চলে। কীরকম দেখেন, আপনি আমাকে বললেন যে আমার 3000 বন্ধু আছে ফেসবুকে, অথবা বলতে পারেন আমার 10টা ফ্রেন্ড আছে। তা আমি সেক্ষেত্রে বললাম যে আমার বন্ধু আছে একজন, তাহলে আপনার তুলনায় আমার বন্ধু নাই, সেটা আর কি, এরকম নেগেটিভ শব্দ। দেখেন আবার আমরা বলি, যদি বলা হয় যে এই আমাকে একটু পানি দাও, ঠিক আছে, একটা পটের ভিতরে পানি আছে কিন্তু কম, যা খাবার যোগ্য নয়, তো পানি আছে, আপনি যদি এটাকে মানে উল্টো দেখা যাচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা পড়বে, সেটা আপনার খাওয়ার মতো নয়। তা পানি আছে এই কথা সত্য, কিন্তু খাবার মতো নয়, এই ধরনের নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। তো আর এখানে কিছু আমি ইম্পারেটিভ সেন্টেন্স লিখে দিয়েছি। আর একটা কথা বলি নেই, আসলে সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করতে গেলে কী ধরনের সেন্টেন্স আপনি পাবেন। আপনি সেন্টেন্স পাবেন অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখেন, আর আপনি পাবেন ইম্পারেটিভ সেন্টেন্স, আপনি পাবেন এক্সক্লামেটরি সেন্টেন্স, আপনি পাবেন কমপ্লেক্স সেন্টেন্স অথবা জয়েনিং সেন্টেন্স, আপনি পাবেন নেগেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স পাইতে পারেন খুব কম। তো আমি কোনগুলো ভিন্ন ধর্মী সেটা আমি দেখাই দিব। দেখুন, তো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে, দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে। আর এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো, দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি ওন্ট লিখবেন যদি সেন্টেন্সটা হাবোধক থাকে। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি ওন্ট লিখবেন যদি হাবোধক থাকে, হ্যাঁ। আর নাবোধক হলে আপনি উইল ইউ লিখবেন। আর লেট মি, লেট হিম, হ্যাঁ, লেট হার, লেট দেম থাকলে তাও উইল ইউ লিখবেন। কিন্তু লেটস এবং লেটাস থাকলে কিন্তু আপনাকে অবশ্যই শ্যাল উই লিখতে হবে। আশা করি আমার চেয়ে ভালো বুঝছেন। আমি আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে ওন্ট ইউ লিখবেন। ওন্ট ইউ না যে আপনি একটু দেখবেন এখানে সাবজেক্টটা কি থাকে, ওন্ট লিখবেন। আর নাবোধক থাকলে আপনি উইল ইউ লিখবেন। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম যদি থেকে থাকে তাহলে আপনি লিখবেন উইল ইউ, এবং লেটস এবং লেটাসের ক্ষেত্রে লিখবেন শ্যাল উই। যখন আমি প্র্যাকটিস করব তখন আমি পরিপূর্ণ বুঝাই দিব, আপনিও পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দেখুন, তো এখন আমরা একটু প্র্যাকটিস করব। এখন কিভাবে চেঞ্জ হয়, এটা হলো সেন্টেন্স সাবজেক্ট, এটা হলো টিএস মানে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট। তো আপনি জানেন ট্যাগ সেন্টেন্সে যদি নাউন থাকে তাহলে আপনি নাউনটা লিখতে পারবেন না, আপনাকে প্রোনাউনটা লিখতে হবে। দেখুন, তো রানা একটা ছেলে, রানা বলতে বোঝাচ্ছি শুধু রানাকেই না, হ্যাঁ, রানা মানে পৃথিবীতে যত ছেলে আছে, পুরুষ আছে, অথবা পুরুষবাচক আছে, তার পরিবর্তে আপনি ট্যাগ কোশ্চেন করতে হলে আপনাকে লিখতে হবে হি। আর রুনা মানে বলতে বোঝাচ্ছি আমি পৃথিবীতে যত স্ত্রীলিঙ্গ আছে, তো তাদের পরিবর্তে আপনি যত মেয়ে আছে, মহিলা আছে, তাদের পরিবর্তে আপনি লিখতে পারবেন শি। দেখুন, আর যদি আল্লাহ বা গড থাকে তাহলে আপনি লিখবেন হি। কিন্তু দেখুন তো, এই হির ভিতরে আর নিচে যে আল্লাহর পরিবর্তে আমি হি লিখেছি, আসমান জমি ব্যবধান। কারণ এই জন্যই বলছে আসমান জমি ব্যবধান। আপনি বলতে পারেন যে স্যার দুইটাই তো হি। আমরা কোনো জায়গায় ঠিক আছে যে ক্যাপিটাল লেটার লিখি না, এখানে ক্যাপিটাল লেটার লিখতে হবে। অনেকে বলে আল্লাহ পুরুষ এই জন্য হি, না, আল্লাহ পুরুষ না, কারণ আপনি জানেন না যে আল্লাহ পুরুষ, ঠিক আছে। তাকে মানে পাওয়ার হিসাবে ধরি আমরা, হ্যাঁ, পাওয়ার হিসাবে ধরি, মানে পৃথিবীর সব কিছু পাওয়ার, সব ক্ষমতার মালিক আল্লাহ, এই জন্য পাওয়ার হিসেবে আমরা হি লিখব। এই জন্য আপনি চাইলেই এইটা স্মল লেটারে লিখতে পারবেন না, এটা আমরাও পাওয়ার দিয়ে লিখব, ক্যাপিটাল লেটারে লিখব। আশা করি আপনি বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা।
এবার হবে বডি, যে কোনো বডি, ঠিক আছে, এভরি বডি, সাম বডি, নো বডি, মাস্কাডার বডি, মাস্কাডার বডি হবে না শিক্ষার্থী বন্ধুরা। এখানে যে কোনো বডি থাকে তাহলে আপনি লিখবেন দেই, আশা করি বুঝছেন। তো অন, হ্যাঁ, সাম অন, নো অন, এরকম যদি থেকে থাকে তাহলে তাও লিখবেন দেই, হ্যাঁ। এবং অল প্লাস নাউন, আবার বলছি অল প্লাস নাউন যদি থেকে থাকে তাহলেও লিখবেন দে, হ্যাঁ। তো সাবজেক্ট যদি প্লুরাল হয়ে থাকে তাহলে কিন্তু দে লিখবেন। যেমন আমি এখানে যখন প্রয়োগ করব তখন দেখতে পারবেন যে কিভাবে। আবার বলছি, সাবজেক্ট প্লুরাল হলে দে লিখবেন, এটা বস্তুবাচক হোক বা ব্যক্তিবাচক হোক, প্লুরাল হলেই আপনাকে দিয়ে লিখতে হবে। দেখেন, থার্ড পারসন প্লাস থার্ড পারসন যদি পেয়ে থাকেন তাহলেও লিখবেন দেই, হ্যাঁ। থিং যদি পেয়ে থাকেন, সামথিং, নাথিং, এনিথিং, পলিথিং, পলিথিং হবে না, ভুল করে বললাম। তো যে কোনো থিং থাকবে, আর থিং থাকলে আপনি লিখবেন ইট, হ্যাঁ। দেখেন, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয়ে থাকে তাও আপনি ইট লিখবেন। আর তো বস্তুবাচক প্রাণীবাচক হইলেও আপনি ইট লিখবেন, হ্যাঁ। আর এখানে লিখে রাখছি আমি শিক্ষার্থী বন্ধুরা, দেখেন তো আশ্চর্যবোধক চিহ্ন, হ্যাঁ। তো এরকম যদি থেকে থাকে তাহলে আপনি ইট লিখবেন। আবার সব ক্ষেত্রে না, কোন ক্ষেত্রে ইট হবে কোন ক্ষেত্রে হবে না, সাবজেক্ট আর ভার্ব যদি থাকে সেটা আলাদা হবে, কিন্তু সাবজেক্ট ভার্ব যদি না থাকে, এরকম যদি থাকে তাহলে আপনাকে ইট লিখতে হবে। তো দেখুন, আবার যদি ওল পান, শুধু ওল পান একসাথে, তখন নাউন যদি না থাকে তাহলে ও লিখবেন ইট, আমি প্রয়োগ করব। তারপর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি একসাথে পেয়ে থাকেন তাহলে লিখবেন উই। সেকেন্ড পারসন থার্ড পারসন পেয়ে থাকলে লিখবেন ইউ। আর এভরি প্লাস নাউন যদি পেয়ে থাকেন তাহলে লিখবেন দেই। ইনফিনিটিভ পাইলে ইট লিখবেন, জিরান্ট পাইলেও ইট লিখবেন। তো এবার আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা এখানে আসলে কিভাবে সেন্টেন্সগুলো করতে হয়। দেখতে থাকুন আমার সাথে এবং খাতা নিয়ে বসে যান, আপনি দেখলে পারবেন না। অনেকে বলতেছে ট্যাগ কোশ্চেন একবার সহজ, তাহলে আপনার একটা কুইজ দিব, আমি দেখব আপনি কুইজে কতটুকু ভালো করতে পারেন। ট্যাগ কোশ্চেন তো সব জায়গায় পড়েছেন, তাই না? সব কিছু সহজ বললে যাবে না। তো দেখুন, আমি বলছি সেন্টেন্স থাকবে, হ্যাঁ, সুজন স্যার ইজ স্মার্ট। তাই এখানে একটা সেন্টেন্স লিখলাম, এখানে কমা আছে, আপনাকে এই সমস্যাটা সমাধান করতে হবে। দেখুন, সুজন স্যার পুরুষ না মহিলা? আমি আরেকটা বলছি, নবম দশম শ্রেণীর ছাত্ররা যখন পরীক্ষা দেয় তখন কিন্তু সেন্টেন্সটা না পড়েই প্রথম সাবজেক্ট ভার্ব দেখি মানে করে ফেলে, কিন্তু যখন আমাদের কাছে আসে যে তুমি এটা তো ভুল করে ফেলছো, ভুল করে ফেলে। দেখেন তো আরেকটা ঝামেলা দিচ্ছি আপনাকে। সাবিনা ইজ আ গুড বয়। এখন দেখেন, আমি লিখছি সাবিনা ইজ এ গুড বয়। এখন আপনি সাবিনাকে বেসিস করে ধরবেন না বয়কে বেসিস করে ধরবেন, কাকে ধরবেন? আমি কিন্তু বলেই দিয়েছি সাবিনা বয়, ঠিক আছে। নাম লেখার ক্ষেত্রে যেহেতু আমাদের এরকম নিয়ম নাই যে ছেলের নাম ছেলেই রাখতে হবে, মেয়ের নাম মেয়েই রাখতে হবে, নাহলে ফাঁসি হবে, এরকম যেহেতু নাই, তো আপনি বুঝবেন এইখানে বয় না গার্ল, এটা পুরুষ না স্ত্রী। যেমন দেখেন, নয়ন, শাহিনুর, নয়ন শাহিনুর। ভাই হাতের লেখাটা এত সুন্দর যে আমার বুঝতেই কষ্ট হয়, আপনি একটু দেখে নেবেন মজা করে, ঠিক আছে। আর না বুঝলে আমাকে কমেন্ট করবেন। অনেক সুন্দর আমার হাতের লেখা, যা সরকার অনেকবার পদক দিতে চাইছে, আমি নেই। দেখুন তো, তো নয়নটা ছেলের নাম হয়, মেয়ের নামও হয়। তো শাহিনুরটা ছেলের নাম হয়, মেয়ের নাম হয়। তাহলে এতে বোঝা গেল নাম রাখার ক্ষেত্রে কখনো যদি আমরা ছেলের নাম মেয়ে লিখি, মেয়ের নাম ছেলে রাখি, তাহলে আমাদের ফাঁসি হবে না। তো আপনাকে বুঝতে হবে তখন আসলে সাবিনা ইজ দেখেই আপনি ইজেন্ট সি লিখবেন, তাহলে আপনি ধরা খাইছেন। তো আপনাকে সেন্টেন্সটা পড়তে হবে, হ্যাঁ। তো দেখেন, সাবিনা ইজ আ গুড বয়। তো সাবিনাকে আমি বয় বলছি, তাহলে আপনি গার্ল লিখতে পারবেন। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ। ইজের কন্ট্রাকশন ফর্ম বসবে ইজেন্ট। তা ইজেন্ট এইটা সাবিনা মেয়ে নয়, ছেলে, তাহলে হবে কি ইজেন্ট হি, লিখতে পারবেন না। এটা দিয়ে আমি এই বুঝালাম
যে সেন্টেন্সটা আপনাকে পড়তে হবে। আপনি হুট করে দেখবে বাসায় এসে কপাল টাকাইলেও ঠিক আছে, আপনি 1 মার্ক পাবেন না, সম্ভব না। দেখুন এবার তো সুজন স্যার, এখন যদি বলা হয় সুজন স্যার ইজ স্মার্ট, সুজন স্যার স্মার্ট। যাই হোক, আমরা এখানে সেন্টেন্সটা প্রথমে দেখব অ্যাফার্মেটিভ কিনা নেগেটিভ। হ্যাঁ, কোনো প্রকার নট নাই, নেগেটিভ সেন্টেন্স ন। তাহলে আমরা আর সেন্টেন্সটার ভিতরে অক্সিলিয়ারি ভার্ব পাচ্ছি কিনা। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব যেহেতু ইজ আছে, তাহলে কি হয়ে গেল, যাক এখানে অক্সিলিয়ারি, আবার আপনি ভাবিয়েন না, ঠিক আছে, স্যারের প্রিন্সিপাল ভার্বকে কেন অক্সিলিয়ারি ভার্ব বলছে, ঠিক আছে। আসলে অক্সিলিয়ারি ভার্বটা হলো এইটা, যদি হয় দেখেন আই অ্যাম ডুইং, এর নাম হয়েছে, আমি নাম দিছিলাম আবুল ভাই, মানে সে আবুল ভাই মানে হয়েছে এই, সরি বিএইচ দিয়ে ভাই মানে, হ্যাঁ, অথবা এর নাম দিছি আমি আবুল ভাই, এই জন্যই আবুল ভাই দিছি। কেউ বোকা থাকলে তারা বলে আবুল, সে হইল আবুল। তাহলে আসলে আবুল ভাই নাম দিছি এই জন্য, এই এম কিন্তু নিজে অর্থ না দিয়ে ডুকে সাহায্য করছে, ডুইং করেছে, ঠিক আছে। অর্থ হলো আমি করতেছি, এর অর্থ হই বা আছি এরকম ব্যবহার হলো না। তাহলে অক্সিলিয়ারি ভার্বের নাম দিবেন আজ থেকে আবুল ভাই, যখন অক্সিলিয়ারি হিসাবে বসবে। এখানে কিন্তু আবুল ভাই না, এখানে হয়েছে বাবুল ভাই। হ্যাঁ, যাই হোক, এখানে দেখেন তো, তাহলে ইজ আছে, তাহলে আপনি কি করবেন, নেগেটিভ যেহেতু নাই, এটা নেগেটিভ করতে হবে। তা ইজের সংক্ষিপ্ত কি হবে, ইজন্ট, তাহলে লিখবেন ইজন্টি। ইজেন্ট, সুজন স্যার কি ছেলে না পুরুষ না মহিলা, ইজেন্ট হি। আশা করি বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা। 1 নম্বরের সাথে আপনি ম্যাচ করে নেবেন। আচ্ছা, 2 নম্বর জন্য একটা আছে, আমি রুনা বলতে সকল মেয়েকেই বোঝাচ্ছি, রুনা ওয়াজ বিউটিফুল, রুনা ওয়াজ বিউটিফুল গার্ল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনি রুনা ওয়াজ বিউটিফুল, তাহলে আপনি চিন্তা করবেন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কিনা নেগেটিভ। যেহেতু সেন্টেন্সটার ভিতরে কোনো নট নাই, তাহলে ওয়াজ পেয়েছেন, তাহলে লিখবেন ওয়াজ। হ্যাঁ, তো ভিন্ন ধর্মী যে 4টে আছে সেটা তো আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। এগুলো ওয়াজের পরে নট এন দিবেন, তারপর কন্ট্রাকশন টি দিবেন, তারপরে রুনা কি ছেলে না মেয়ে, রুনা সাধারণত আমরা জানি মেয়ে, তাহলে হয়ে যাবে শি। প্রশ্নবোধক দিতে হবে, নাহলে হবে না। তো আমি যখন অষ্টম থেকে নবমে উঠছিলাম, তখন আমি ট্যাগ কোশ্চেন করার পরে আমি প্রশ্নবোধক চিহ্নটা দিছিলাম না, তো আমার স্যার একেবারে রাগ করে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে। তা সাবধান, প্রয়োজন হবে। দেখুন, আচ্ছা, আল্লাহ ইজ অলমাইটি। এখন আপনাকে চিন্তা করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব আছে, নট নাই, তাহলে একটা ইজ, ইজান্ট, আল্লাহ মানে কি হি, কি হিসাবে, পুরুষ হিসেবে লিখতেছেন না, পাওয়ার হিসাবে লিখতে আছেন, ঠিক আছে, শক্তিশালী হিসাবে লিখতে আছেন হি। তা এই জন্য সবগুলো আমরা স্মল লেটার লিখলেও এটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটার লিখবো, যদি গড এবং আল্লাহ থাকে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন সামবডি, তা যে কোনো বডি যদি থাকে আপনি জানেন কি বুঝবেন, তাহলে দেই হবে। হ্যাঁ, তো এই দেখেন যে কোনো বডি, তা এই যে কোনো বডি, তা সামবডি মে লাভ হার, তাহলে হবে দেখেন মেই, সরি সবগুলো উল্টো লিখে ফেলি। হ্যাঁ, দেখেন মেই, আমার মতো ভুল করিয়েন না আপনারা। মেই, আমরা উচ্চারণটা বলি মে, আসলে উচ্চারণটা হবে মেই। হ্যাঁ, মেই এন দিয়ে টি দেবেন। হ্যাঁ, মাইন্ড কি লাগবেন, সামবডি থাকলে দে লাগবেন, দে লাগবেন। হ্যাঁ, তা মেস্ট দে। আচ্ছা, যাই হোক, এবার আমরা দেখব ওয়ান থাকলে যে কোনো ওয়ান, সামন। হ্যাঁ, যদি যে কোনো ওয়ান থাকে তাহলে আমরা কি লিখবো, তাও দিয়ে লিখবো। হ্যাঁ, তা ওয়ান শুড লাভ, আচ্ছা, হিজ প্যারেন্টস, এখানে হ্যাঁ প্যারেন্টস। দেখেন তাহলে ওয়ান শুড লাভ, তাহলে আমরা জানি। আরেকটা কথা আপনাকে বলেই দিচ্ছি, নাহলে আপনি আমার মতো বড় বিপদে পড়বেন। হ্যাঁ, আপনি সেন্টেন্সের ভিতরে অক্সিলিয়ারি ভার্ব যদি খুঁজে না পান, তো আপনি ভাববেন ওর ভিতরে ওর ভিতরে ডু ডাস ডিট আছে। আবার বলছি, সেন্টেন্সের ভিতরে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে না পাইলে মনে রাখবেন ওই সেন্টেন্সের ভিতরে
ডু ডাস ডিড আছে। কিভাবে ডিড আছে আমি একটু বলছি। যদি ভার্বের বি অন যদি পেয়ে থাকেন, মনে করেন আমি দিলাম গো, তাহলে আপনি মনে রাখবেন উহার ভিতরে প্রস্তুত আছে ডু। যদি ভার্বের ভি টু মানে পাস্ট বোঝাচ্ছি ওয়েন্ট পেয়ে থাকেন, তাহলে আপনি বুঝি নেবেন এটার ভিতরে প্রস্তুত আছে ডিড। আচ্ছা, এখন ভার্বের বি অনের সাথে আপনি বলতে পারেন স্যার ভি টুর সাথে তো এস বা ইএস হয় না। যাক, বি অনের সাথে যদি আপনি এস বা ইএস পাই থাকেন, এস বা ইএস পেয়ে থাকেন, যেমন হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখুন তো, যদি রিড পেয়ে থাকেন অথবা গোস পেয়ে থাকেন, হ্যাঁ আপনি মনে রাখবেন প্রস্তুত আছে ডাচ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমার চেয়ে ভালো বুঝতে পেরেছেন। যদি বি অন থাকে তাহলে মনে করবেন প্রস্তুত আছে ডু। যদি বি টু মানে পাস্ট, তাহলে ভার্বটা কি অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি ভার্ব ছাড়া কিছু করতে পারবেন না, সেন্টেন্স মেকিং করতে পারবেন না, ইংলিশ লিখতে পারবেন না। দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে পরে বড় ভাই নাম সাইজে গেছে কলেজে, 30টা ভার্ব লিখতে পারে না, নামি দামি অনেক বড় মেয়ে আছে কিন্তু ভার্ব লিখতে পারে না। যাই হোক, তাহলে আপনাকে ভার্বের গুরুত্বটা জানতে হবে, ভার্বটা শিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভার্বটা যদি বি অন থাকে তাহলে হবে ডু, ভার্বটা বি টু মানে পাস্ট টেন্স থাকলে পাস্ট থাকলে হয়ে যাবে ডিড, এস বা ইএস থাকলে হয়ে যাবে ডাস। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার দেখবো আমরা এখানে লাভ আছে, এখানে তো অক্সিলিয়ারি ভার্ব নাই। তো তো এটা লাভ জানেন আপনি বি অন, তাহলে আমরা কি লিখবো দেখুন তো, লিখবো ডোন্ট। ডু লাগবে প্রথমে, যেহেতু এটার ভিতরে নট নাই তাহলে লিখবো ডোন্ট দেই। হ্যাঁ, এখানে ওয়ান দিলেও হবে। আচ্ছা আমি দিয়ে লিখছি। হ্যাঁ, এখানে চাইলে আপনি অনও দিতে পারবেন। আচ্ছা, তো প্রত্যেকের উচিত তার বাবা মাকে ভালোবাসা, এটা আর কি। হ্যাঁ, ওয়াল ফেন্স আর রেড মানে সব কলমগুলোই লাল। দেখেন তো, এই যদি আমি বলছি ওয়াল প্লাস যদি নাউন থাকে, ওয়াল প্লাস যদি নাউন থাকে তাহলে আপনি কি লিখবেন, আপনি দেই লিখবেন। তাহলে হলো কি দেখেন তো আর, হ্যাঁ তাহলে আরেন্ট হয়ে যাবে সোজা, একেবারে বাঁকা কোনো তেরা বেড়া কথা নাই, সোজা আর লিখবেন, তারপরে এন লিখবেন, কন্ট্রাক্টর টিপ দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, আরেন্ট দেই। হাতের লেখা না বুঝলে আমাকে কমেন্ট করবেন, নাহলে ফোন করবেন। তো দেখুন বার্ডস ক্যান ফ্লাই। দেখুন এখন বার্ডস তো প্রাণী বা বস্তু, তাই না, ইট হওয়ার কথা ছিল। যখন আপনাকে একটা টেকনিক দিচ্ছি, যখন এখানে সাবজেক্টের সাথে এস পাবেন, সাধারণত একটা টেকনিক বুঝাচ্ছি আপনাকে, এস পাবেন তখন আপনি মনে রাখবেন অবশ্যই ওইটা প্লুরাল। কিছু আছে কিন্তু প্লুরাল নয়, যেমন নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ওগুলোর চেহারাই ওই রকম। যেমন আছে না কিছু চেহারা মিলে না, কথাবার্তার সাথে কাজে মিলে না। দুনিয়ার কালা বাবার নাম রাখছে তার দলামিয়া, একেবারে রসে ভরা তার নাম রাখছে আনারস, দানায় ভরা তার নাম রাখছে বেদনা। যাই হোক, ওইরকম আমি ওদিকে যাচ্ছি না। তো কিছু আছে নিয়মের ব্যতিক্রম। হ্যাঁ, তাহলে বার্ডস, যখন আপনি প্রাণীটাকে প্লুরাল পেয়ে যাবেন তখন লিখবেন দেই। আশা করি বুঝতে পারছেন, যখন প্লুরাল পাবেন তখন লিখবেন দেই। তাহলে কি হয়ে যাবে খ্যান্ট। দেখুন খ্যান্ট বানাম কি, খ্যান্ট দেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখেন থার্ড পারসন যদি একসাথে থাকে তাহলে কি হবে, থার্ড পারসন প্লাস থার্ড পারসন থাকলে রানা অ্যান্ড রুনো যদি একসাথে থাকে তাহলে আমরা কি লিখবো। এখন তো বিভ্রান্তিতে পড়ে যাই, আমি হি লিখবো না কি লিখবো না সি লিখবো। দেখেন তো রানা মানে ছেলে আর রুনো হলো মেয়ে, তখন কি লিখবো। তো আপনার ভাই হি সি কিছু লেখা দরকার নাই, আপনি আমার এই নিয়মটা ফলো করবেন। থার্ড পারসন প্লাস থার্ড পারসন পেয়ে থাকলে আপনি লিখবেন দেই। হ্যাঁ, আর আছে তো আরেন্ট লিখবেন, আরেন্ট দেই। তো এবার আমরা দেখব, হ্যাঁ তো এভরি মাদার, এইটা রুলটা নিচে লিখলেও আমি কিন্তু এখানে করে ফেলছি। হ্যাঁ দেখেন তো, এভরি মাদার লাভস হার চাইল্ড। এবার আপনার পালা, জেনে শুনে একটা হাদিস বলবেন, না জানলে ধরা খাবেন। দেখেন তো, এভরি মাদার লাভস হার চাইল্ড,
স্যার আপনি একটু আগেই বলছেন ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস লাগবেন। যাক আমি লিখি ডাস, হ্যাঁ ডাস লিখি, ডাস, হ্যাঁ দে। আচ্ছা আপনি বলেন ভাই দের সাথে কি কখনো ডাচ হয়? হয় না। আর একটা টেকনিক দিচ্ছি আপনাকে, একটু মনোযোগ সহকারে দেখেন। তো টেকনিকটা হলো এই যে সিঙ্গুলার যদি হয়ে থাকে সাবজেক্ট, তাহলে আপনি কি করবেন? সিঙ্গুলারের আগে এচ আছে, তো দেখেন তো, আচ্ছা ইচ, আচ্ছা দেখেন ইচ, হ্যাঁ এখানে একটু এম লিখে দিই, এম ইচ আর, হ্যাঁ ওয়াচ, ওয়ার, আচ্ছা তারপর লিখছি ডু, ডাস, হ্যাভ, হ্যাজ। তো আপনি এইটা কাজ করবেন যখন আপনি সিঙ্গুলার সাবজেক্ট হবে যে, তো দেখেন সিঙ্গুলারের এজ যেখানে হবে তো এটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসাবেন। দেখো এই সিঙ্গুলারের সাবজেক্ট এস আছে, এটা সিঙ্গুলারের সাথে বসাবেন, এস আছে সিঙ্গুলারের সাথে বসাবেন, এস আছে সিঙ্গুলারের সাথে বসাবেন, এস আছে সিঙ্গুলারের সাথে বসাবেন, প্লুরালের সাথে বসাতে পারবেন না। তো বাকিগুলো প্লুরালের সাথে বসাবেন। দেখুন ইচ আছে, তো ইচ যদি হয়ে থাকে তাহলে আপনি বসাবেন আর উল্টোটা, কারণ আপনি জানেন ফর এক্সাম্পল আমি বলছি ইউ আছে, তা ইউর সাথে সেন্টেন্স অনুযায়ী যদি ইচ এসে যায় তাহলে আপনি জানেন ইউর সাথে ইচ হয় না, বসাবেন আর। আচ্ছা আর একটা দেখাচ্ছি, দেই, তা দের সাথে এই নিয়ম অনুযায়ী কিন্তু ডাচ চলে আসছে, ঠিক আছে? তো ডাচ তো আর হয় না, তখন আপনি বসাই ফেলবেন ডু। দেখুন আচ্ছা নিয়ম অনুযায়ী আমি এখানে যেই নিয়মগুলো বলছি নিয়ম অনুযায়ী ঠিক আছে, কি আসছে, যদি মনে করেন হ্যাজ চলে আসছে আপনি লিখবেন তখন হ্যাভ, হ্যাঁ। আর বাকিগুলো এজ যেগুলো আছে সিঙ্গুলারের এজ, তোগুলো এজযুক্ত ভার্বগুলো বসাবেন, আর বাকিগুলো আপনি প্লুরালের সাথে বসাবেন। তো দেখুন তো আমরা এখন কিভাবে বসাই, দেখুন তো এখানে আপনি জানেন দে, আচ্ছা ডাচ, এই সেন্টেন্সটা কারেক্ট নয়, হ্যাঁ তা ডাচ, তাহলে আপনি কি ডাচ না লিখে উল্টাটা লিখবেন কি, দের সাথে ডু হয় তা ডু লিখবেন। তো এখানে আমরা লিখব ডোন্ট দে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি একটা কথা দিতে পারি আপনাদেরকে, ক্লাসটা সম্পূর্ণ দেখবেন এবং আমি বললাম আপনাকে পৃথিবীর যত ধরনের কঠিন ট্যাগ কোশ্চেন আছে আপনি সমাধান করতে পারবেন। এই টেকনিকটা আমি সবার শেষে দিব, আগে দিলে আপনি আমার ক্লাসটাই দেখবেন না, ঠিক আছে? তো আপনি ক্লাসটা দেখতে থাকুন, শেষে আমি টেকনিকটা শিখাই দেব, পর্ব শেষ। আচ্ছা যাক, এখন থিং বলছি, হ্যাঁ থিং, যে কোনো থিং থাকলে সামথিং, নাথিং যদি থেকে থাকে যে কোনো থিং, এনিথিং, তাহলে আপনি ইট ব্যবহার করবেন। তো দেখেন তাহলে এস বা ইএচ আছে, তাহলে আপনি কি লিখবেন, ইটের সাথে তো অবশ্যই ডাজ যেতে পারে, হ্যাঁ তাহলে এস বা ইএস লিখবেন, তাহলে ডাজ লিখবেন, ডাজ অ্যান্ড ডাজেন্ট ইট, তো ডাজেন্ট ইট লিখবেন আপনি, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন। তাহলে থিং আছে, যে কোনো থিং থাকলে আপনি ইট লিখবেন, আর ভার্বের সাথে এস বা ইয়ে যোগ আছে তাহলে আপনি কি লিখলেন, ডাজ, ঠিক আছে? তা ডাজেন্ট ইট, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যা ধরা ছোঁয়া যায় না, যেমন অনেস্টি, সততাকে আপনি ধরতে পারবেন, গুনতে পারবেন। ভালোবাসা, যেটা সেফ উদার ডায়লগ, যারা ফেসবুক ইউজ করেন তারা কিন্তু সবাই সেফ উদারে চিনেন, লাভ ইজ পাওয়ার। যাই হোক, তো এই ভালোবাসা কি আপনি মাপতে পারবেন, গণনা করতে পারবেন, ধরতে পারবেন? তো এরকম যদি পেয়ে থাকেন আপনি, যা ধরা ছোঁয়া গণনা করা যায় না, তাহলে আপনি ইট ব্যবহার করবেন। তো তাহলে ইজ আছে, সেন্টেন্সটা বুঝতেই পেরেছেন, অক্সিলিয়ারি ভার্বটা আছে, ইজ আছে, তো কি লাগবেন, তো নেগেটিভ নাই, প্রথমে লাগবেন ইজ, তারপরে এন, তারপর টি, ইজেন্ট ইট।
ঠিক আছে বন্ধুরা, এবার বলছি যদি সাবজেক্ট ভার্ব না থাকে আর সাহায্যবোধক চিহ্ন থাকে তাহলে আপনি ইট ব্যবহার করবেন। ঠিক আছে, এইটার ভিতরে আছে ইজেন্ট ইট। কি লাগবেন? ইজেন্ট ইট লাগবেন। আচ্ছা, ইজ অ্যান্ড ইট, হ্যাঁ ইজেন্ট ইট লাগবেন। যদি বলো হাউ ওয়াট, হ্যাঁ তাও ইজেন্ট ইট লাগবেন। কি অদ্ভুত। আচ্ছা, এবার যাচ্ছি অলের ব্যাপারটা। হ্যাঁ, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তো এখানে আপনি কি লিখবেন? তো এই অল মানে হলো ইট। যদি অলের পরে বলছি, যদি অলের পরে নাউন থাকে তাহলে ওইটাকে আপনি কি দেই করবেন। ঠিক আছে, তাহলে লিখবেন কি ইজেন্ট ইট। প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই দিতে হবে। তো দেখুন এখানে আছে, তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে কি লিখতে হবে? আপনাকে উই লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আই, ইউ অ্যান্ড হি আর অ্যাক্টিভ। দেখেন তো সাদা কালি হয়ে গেছে এখানে, যাক আপনি বুঝিয়ে নেবেন অ্যাক্টিভ। হ্যাঁ, আই, ইউ অ্যান্ড হি আর অ্যাক্টিভ। তো এখানে আপনি কি করবেন? যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হয় তাহলে উই লিখবেন। এখানে আর আছে, লিখে ফেলবেন আরেন্ট, আরেন্ট উই। ঠিক আছে, ইউ লিখতে পারবেন না, হি লিখতে পারবেন না। আর এই টেকনিক যদি আপনি না জানা থাকে তাহলে আপনি বিপদে পড়বেন, চরম বিপদে। ফার্স্টেরটা লিখবো না, লাস্টেরটা লিখবো না, মাঝেরটা লিখবো। ফার্স্ট লাস্ট কিছুই আপনার লিখতে হবে না, আপনি লিখবেন উই। আশা করি বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখবো সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি থেকে থাকে তাহলে কি বসাবো? তো ইউ অ্যান্ড হি, তুমি এবং সে, আর লেজি, লেজি তাহলে কি লিখবেন? যদি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকে তাহলে লিখবেন ইউ। ঠিক আছে, তাহলে লিখবেন আরেন্ট ইউ, আরেন্ট ইউ। অনেকে আবার বলতেই পারতেছে স্যারে যে লেখে রয়েছে সবগুলো সহজ, আসে পরীক্ষায় কঠিন কঠিন, তাই না? হ্যাঁ, আমি আপনাদেরকে আরও কিছু এক্সট্রা নিয়ম দেখাবো যা আপনার চোখেও কখনো দেখেন নাই। হ্যাঁ, ভাবছেন এরকম হতে পারে পরীক্ষার হলে যে কঠিন যখন পেয়েছেন, এরকম হতে পারে, কিন্তু কখনো দেখেন না, আমি দেখাবো আরও পরে একটু। তো তারপরে ইনফিনিটিভ জিরান যদি পেয়ে থাকেন তাহলে আপনি কি লিখবেন? দেখেন তো ইট লিখবেন। তো টু ইটস ম্যান, তাহলে কি লিখবেন আপনি? এখানে লিখবেন ইজেন্ট। হ্যাঁ, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তো আশা করি লিখতে হচ্ছে না, ইজেন্ট ইট। আবার এখান দিয়ে লিখে রেখেছি রিডিং নিউজ পেপার ইনক্রিজেস আওয়ার, এখানে নলেজ লিখছি। আরও কিছু রুল অ্যাসার্টিভ সেন্টেন্সের এবং নেগেটিভ সেন্টেন্সের। দেখুন এখানে আছে আই ইজ আ ভাওয়েল। এখন আমরা অনেক সময় বলে থাকি যে আইয়ের পরে কি হয় না, এম হয়, ইজ হয় না। আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম আইয়ের পরে ইজ হয়, এমও হয়। আইয়ের পরে জাস্ট আর হয়, ওয়াজ হয়, ওয়ার হয়। আমার অক্সিলারি ক্লাসগুলো যদি দেখেন দ্বিতীয় পর্ব তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ প্রশ্নের তথ্য পেয়ে যাবেন। যাক, আই ইজ আ ভাওয়েল, এই কথাটা কিন্তু সত্য যে আই কেন ভাওয়েল হতে পারে। দেখেন পাঁচটে ভাওয়েল আছে, আপনি জানেন, আই তো ভাওয়েলই, তাই না? তো আই ভাওয়েল, এখানে আবার এম লেখলে হবে না। ঠিক আছে, অথবা মনে করেন আপনি বাচ্চা কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন যে এটা কি প্লাস্টিকের আই, তাই এটা কি ভাওয়েল, তাহলে প্লাস্টিকের ভাওয়েল আর কি। যাই হোক, আপনি বলতে পারবেন আই ইজ আ ভাওয়েল। হ্যাঁ, আবার বলতে পারেন আচ্ছা হি ইজ আ প্রোনাউন। এটা যদি বলেন হি একটা প্রোনাউন, যদি এরকম বলেন, দেখেন তো হি ইজ আ প্রোনাউন। আচ্ছা, হি ইজ আ প্রোনাউন। এখন আপনি চোখ বন্ধ করে যদি দিয়ে দেন যে ইজেন্ট হি, তাহলে কি হবে? হবে না। কারণ হবে কি, এইটা যেটা প্রোনাউন, এই কথা সত্য, এটা তো কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছে না। ওই যে প্লাস্টিকের হি, এরকম যদি বলা হয় তাহলে একটা হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। আশা করি এই ঝামেলায় আর পড়বেন না আপনি। হ্যাঁ, আবার উইয়ের সাথেও ইজ হয়, উই ইজ প্রোনাউন। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে কিন্তু সাবধান, সেন্টেন্সটা পড়তে হবে। আমি যে বললাম না
যে সেন্টেন্সটা আপনাকে পড়তে হবে, সাবিনা ইজ এ গুড বয় নট গার্ল। তো ওই সেন্টেন্সটা পড়তে হবে। দেখুন তাহলে আপনি কি লিখতে পারবেন না, আরেন্ট বা ইজেন্ট লিখতে পারবেন না, সরি আরেন্ট বা এন্ট লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে ইজেন্ট ইট। তখন আবার আই লিখে না ভুল করে। যাই হোক, এই দুইটা নিয়ে ছেলেপান খুব ঝামেলায় পড়ে যে স্যার এখানেও ডি এখানেও ডি, আমি কোন জায়গায় লিখব কি। তো দেখুন এই ডি আর এই ডির ভিতরে অনেক ব্যবধান আছে। যখন এই ডি এর পরে আপনি ভার্বের মানে বি অন পাবেন, তখন আপনি মনে রাখবেন ওখানে আছে উড। হ্যাঁ আচ্ছা, যখন এই ডি এর পরে যখন আপনি পাবেন ভার্বের বি3, তখন আপনি বুঝে নেবেন ওখানে প্রস্তুত আছে হ্যাড সংক্ষিপ্ত রূপে লেখা হয়েছে। আশা করি আমার চেয়েও ভালো বুঝছেন। যখন এই ডি এর পরে ভার্বের বিয়ন, তো কথায় কথায় কিন্তু ভার্বের গুরুত্বটা চলেই আসছে। হ্যাঁ, তো এখানে বিয়ন পাইলে এখানে যদি গো পান, রিড পান, হ্যাঁ আবার রিডের কিন্তু 3টা ফর্মই সমান দেখেন। তো এখানে তো আপনি কি করবেন, এখানে যদি বি1 পান তাহলে আপনাকে লিখতে হবে উড, যদি বি3 পান তখন লিখতে হবে আপনাকে হ্যাড। তাহলে দেখুন তো। তবে আর একটা কথা আমি একটু লিখে নেই, রিড, তখন দেখেন তাহলে এখানে কি লিখব উড, তাহলে উডেন্ট হি। যাই হোক, আর এখানে লিখবো হ্যাডেন্ট হি, কারণ এটা বি3 আছে, ডু ডিড ডান। হ্যাঁ, তাহলে বি3 হবে হ্যাড অ্যান্ড হি। আশা করি আমার চেয়েও ভালো বুঝছেন, আমি একটু বসতাম কম। যাই হোক, তবে এখানে আরও একটা কথা এরকমও থাকতে পারে, দেখেন তো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, এইটা ধারা আপনি ইজও বুঝতে পারেন, হ্যাজও বুঝতে পারেন, ঠিক আছে। তবে ওই রকমই ভাববেন, যদি ইজ বুঝেন, ঠিক আছে, ইজ বুঝেন তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ থাকতে পারে, আর যদি হ্যাজ বুঝেন তাহলে ভার্বের বি3 হবে। আশা করি বুঝতে পারছেন, ভার্বের বি3টা খুব কম থাকে, তো হ্যাজ, ঠিক আছে, এটা দ্বারা যদি ভার্ব এইটার পরে যদি ভার্বের বি3 থাকে তাহলে বুঝে নেবেন হ্যাজ, আর যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে আপনি বুঝে নেবেন তাহলে আছে ইজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কথাটা হলো, যদি আপনি এইরকম পেয়ে থাকেন হি, হ্যাঁ রিড দ্য বুক, দেখুন তো এরকম পাইলে আপনি কি করবেন। আপনি এখন কিন্তু মজার কথাটা হলো, এখানে যদি কেউ কথা বলে তখন কোন সেন্সে কথা বলছে, সাউন্ডটা কীরকম করছে, উচ্চারণ কীরকম করছে, সেদিকে খেয়াল করে আপনি বুঝতে পারবেন এখানে হ্যাট হবে না উট হবে। তবে যদি আপনার পরীক্ষার কোশ্চেনে থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ রিডের 3টা ফর্মে কিন্তু এক। তাহলে আপনাকে এখানে এই ক্ষেত্রে আমি বলছি, শুধু এই ক্ষেত্রে, ঠিক আছে, যেগুলো দেখেন কাট কাট, হ্যাঁ কিন্তু সাউন্ডগুলো একটু ভিন্ন আছে, তো এরকম থাকলে যেগুলো থাকে তখন কিন্তু আপনি হ্যাট লেখলেও হবে, উট লেখলেও হবে। আশা করি বুঝেন নাই আপনি। তো এটা 3টা ফর্মে আমি বলছি, যদি এরকম থাকে বি1 থাকে তখন আপনি বুঝবেন, ঠিক আছে, এখানে আছে উট, বি3 থাকলেও হবে উট, এটা বি1, এটা বি2, এটা বি3। তবে রিডের ক্ষেত্রেও তো এরকম, রিড দেখেন তো। তো এখন কোনটার চেহারা কোন লেখা তো সবই এক, কোশ্চেন থাকলে তখন কিন্তু আপনি উড লেখলেও হবে, হ্যাট লেখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, আর আমি তো বলেই দিয়েছি আপনি সবার শেষে একটা টেকনিক শিখাবো, পৃথিবীতে যত ট্যাগ কোশ্চেন আছে আপনাকে পারা সম্ভব, আপনি পারবেন। তো আগে দিচ্ছি না, তো আপনি ক্লাসটা দেখবেন না, কারণ আমরা যে এত ফাঁকিবাজ 18টা নাটক দেখে ঘুমাই, কিন্তু 18 মিনিটের ভিডিও দেখি না। যাই হোক, ম্যান ইজ মর্টাল, এখানে আমার মতে আমি ইজেন্ট হি লিখবো না, কারণ এই ম্যান দ্বারা আমি বুঝাচ্ছি সমগ্র জাতিকে বুঝাচ্ছি,
ঠিক আছে, মানুষ মরণশীল। আচ্ছা ভাই আপনি একটু বুঝে শুনে বলেন তো, মানুষ কি একজন মরবে? একজন মানুষ মরণশীল? আপনি যদি বলেন ইজেন্ট হি, আচ্ছা কথাটা কেমন শোনায়? তারা কি মরবে না? সে কি মরবে না? তা মানুষ কি একজন মরবে? তাহলে এইটাকে আপনি যখন হ্যাঁ এখানে সমগ্র জাতিকে বোঝা যাবে তখন আপনি প্লুরাল করে ফেলবেন, তাহলে ইজ হয়ে যাবে আরেন্ট দে। তারা কি মরবে না? আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন তো, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, না ইউ হ্যাভ, হ্যাঁ তোমার একটা গাড়ি আছে, আসলে আমার গাড়ি নেই, আমি গরিব মানুষ, ঠিক আছে, ইউ হ্যাভ। তো এইটাকে আপনি প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে, ইনডিফিনিট টেন্স হিসাবে আপনি এখানে ডোন্টও করতে পারেন, ডোন্ট ইউ করতে পারেন, হ্যাভেন্টও করতে পারেন, ঠিক আছে। কোনো জায়গায় হ্যাজ থাকলে আপনি হ্যাজেন্টও করতে পারেন অথবা ডাজেন্টও করতে পারেন। তো দেখুন তো, তাহলে এটাকে আমি হ্যাভেন্ট করি, হ্যাঁ হ্যাভেন্ট ইউ, ঠিক আছে। তো আই নিড আ ফ্যান, এখানে আপনি নিডেন্টও করতে পারেন অথবা ডোন্টও করতে পারেন। কি লিখবেন আপনি? হ্যাঁ এখানে মূল ভার্ব হিসাবে ধরতে পারেন, যেহেতু নিড শব্দটা, ঠিক আছে, নিড শব্দটা অক্সিলিয়ারি ভার্বের ভিতরেও আছে, ঠিক আছে, তো মেইন ভার্বের ভিতরেও আছে। দেখেন তো, তাহলে আপনি হ্যাভেন্টও করতে পারেন, ডোন্টও করতে পারেন। আমি ডোন্ট করি, ডোন্ট আই, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন। হাতের লেখা অনেক সুন্দর, সাবান দিয়ে রোদ দিলেও, ধুয়ে রোদ দিলেও ভালো হয় না, হ্যাঁ করার কিছু না, একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন। আর দেখেন, রানা নিডস আ বুক, ঠিক আছে। দেখেন তো এইটা আমি কিন্তু নিডেন্টও করতে পারতাম, ঠিক আছে, আমি একটু নিডেন্টই লিখি, নিডেন্ট আই। তবে এইখানে কিন্তু এটা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আমি নিডেন্ট করেছি, এখানে কিন্তু আপনি নিডেন্ট করতে পারবেন না, কারণ অক্সিলিয়ারি ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয় না, অবশ্যই মেইন ভার্ব, ঠিক আছে। অবশ্যই 100% আমাকে ডাজেন্ট করতে হবে এখানে, ডাজেন্ট হি, যেহেতু আপনি হি রানা লিখতে পারবেন না, দ্য ডাজেন্ট হি। আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে একটু ঝামেলা আছে, ঝামেলা, all of us can do the sum, যাই হোক। তো এই আচের উপরে বেসিস করে আপনি দেখেন আচের সাবজেক্টিভ ফর্ম কি, দয়া করে আপনারা আমার পসিপির ক্লাসটা দেখে নেবেন, এক ক্লাসে কিভাবে কেস এবং প্রোনাউন শেষ করা যায়, এই ক্লাসটা নিয়েছি আমি, ঠিক আছে। এক ক্লাসে কিভাবে প্রোনাউন এবং কেস শেষ করেছি, ওই ক্লাসটা দেখলে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন। তো এইটার সাবজেক্টিভ ফর্ম হলো উই, দেমের সাবজেক্টিভ ফর্ম হলো দেই, হ্যাঁ ইউ এর সাবজেক্টিভ ফর্ম হলো ইউ। তো দেখুন তো, তাহলে আপনি ক্যান আছে হয়ে যাবে ক্যান্ট, যেহেতু নেগেটিভ নাই, হ্যাঁ, আর আচ আছে হয়ে যাবে উই। এখানেও দেম আছে হয়ে যাবে দেই, উইল হয়ে যাবে ওন্ট দেই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আমি যেহেতু আপনাকে নেগেটিভ শব্দগুলো লিখে দিয়েছি, ভালোভাবে মুখস্থ করে নেবেন, নাহলে পরীক্ষার হলে গিয়ে হারাই ফেলবেন, তো ওখানে মুখস্থ করে নেবেন। তো দেখেন আমি লিখছি সিমলা হার্ডলি লাভস মি, সিমলা আমাকে ভালোবাসে, এই কথা সত্য, এত কম বেশি না। আপনি হার্ডলি যদি কেউ বলে থাকে, আপনি মনে করেন না যে হৃদয় দিয়ে ভালোবাসে, এই হার্ডলি শব্দের অর্থ হচ্ছে একেবারে কদাচিৎ, মানে খুব কম, হ্যাঁ ভালোবাসে না বললেই চলে, ঠিক আছে। তো তাহলে কি লিখছি, সিমলা হার্ডলি লাভস মি, আমাকে কদাচিৎ ভালোবাসে, খুবই কম ভালোবাসে, তাই এটা নেগেটিভ হিসাবে কাজ করছে, ঠিক আছে, ভালোবাসে না বললেই চলে, ঠিক আছে, তা নেগেটিভ হিসাবে কাজ করছে। তো এই জন্য আপনি লিখবেন, দেখেন ডাজেন্ট, হ্যাঁ শি, কি লিখবেন, ডাজেন্ট শি, না
ভুল করে বললাম, ডাজেন্ট শি লিখতে পারবেন না, লিখবেন ডাজ শি। কারণ আমি বলেই দিয়েছিলাম সেন্টেন্স দিয়ে অ্যাফার্মেটিভ থাকে করতে হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে করতে হবে অ্যাফার্মেটিভ। আশা করি বন্ধুরা আমার চেয়ে বেশি ভালো বুঝছেন, ঠিক আছে। আচ্ছা, রুমানা ইজ নট লেজি, ঠিক আছে, রুমানা ইজ নট লেজি, তাহলে ইজ নট আছে নেগেটিভ, তা আপনাকে করতে হবে কি অ্যাফার্মেটিভ, তাহলে হয়ে যাবে ইজ। রুমানা কি ছেলে না মেয়ে? আপনি দেখি বলতে পারেন কিনা কমেন্ট করে জানাবেন। তো আমি বলি রুমানা ছেলে, আপনি বলেন কি দেখি? না, রুমানা মেয়ে, ঠিক আছে। আর যেখানে নাম আপনি ছেলে মেয়ে চিনতেই পারছেন না এমন নাম আছে, তখন আপনি একটা লিখলে হবে, মানুষ বুঝে নেবে। যেমন নয়ন, নয়ন কত সুন্দর লিখছি, নয়ন দেখছেন তো? নয়ন একটা জিনিস, হ্যাঁ, উল্টো বিলে পড়লেও নয়ন হয়, দিক বিলে পড়লেও নয়ন হয়, তাহলে এই জন্যই মনে হয় ছেলেও হয় মেয়েও হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, শাহিনুর ছেলেও হয় মেয়েও হয়, ওই ক্ষেত্রে আপনি একটা কিছু লিখলেই হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেটা করলাম। আমরা সামনের দিকে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং জয়েনিং সেন্টেন্স কীভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং কিছু কিছু অদ্ভুত সেন্টেন্স আছে, ওই সব অদ্ভুত সেন্টেন্সের কীভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় সেটা শিখাবো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি গাজী স্যার, আসসালামু আলাইকুম।